শুনতে পাচ্ছ আমাকে? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। দেখো, আমরা পড়ছিলাম হচ্ছে আমাদের সিলেবাস যদি খেয়াল করি তাহলে আমরা পড়ছিলাম ফ্রান্সিস বেকনের প্রবন্ধগুলি। তো এই এসেগুলো পড়ার পরে আমরা গতদিনে যে তোমরা বলছিলা যে পরীক্ষা টরীক্ষা যদি নেওয়া যায়, তো এইটার ব্রিফ কোশ্চেনের উপরে আমি এই যে আজকে একটা কোশ্চেন করে তোমাদের পরীক্ষাটা নিলাম। তোমরা কয়জন জয়েন করেছো জানি না। যারা জয়েন করেছো ইনশাল্লাহ, মানে তোমাদেরকে তো অবশ্যই ধন্যবাদ। আমি একটা অ্যান্সার শিট অবশ্যই দিয়ে দেবো এটার। আর এটা তো তোমরা জানোই, তোমাদেরকে আমি যেই হোম টাস্কগুলো দিয়েছিলাম সেখান থেকেই দিয়েছি। দু একটা এদিক সেদিক করে দিয়েছি, নিজের মন করা করে দিয়েছি আর কি। আর 20টা 30 মিনিটের ভিতরে অ্যান্সার করা খুবই সমস্যা আমি জানি, কারণ একটা করে ইয়েতে মিনিমাম 3 মিনিট, না হলেও তো 2 মিনিট করে দেওয়ার কথা। কিন্তু তারপরে একটু কমিয়ে দিয়েছি যাতে করে একটু ভিতরে একটু টেনশন বা একটু তাড়াহুড়ো কাজ করে সেজন্য। জি স্যার, রিভিশন করতে পারি না একদমই। হ্যাঁ, তো ওই তারা আমি এটা টাইমটা বাড়িয়ে দেবো এরপর থেকে, হয়তো বা 20টা হয়তো 40 মিনিট করে দেবো। 37 মিনিটই মনে হয় ঠিক আছে। আচ্ছা, ওটা খাতা দেখলে আমি বুঝতে পারবো যে কি অবস্থা। তো আজকে আমরা পড়বো হচ্ছে এই অ্যাডিসন এবং স্টিলের দ্য স্পেক্টাটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ, এই রাইটিংটা পড়বো। এবং আমরা এগুলোর মতোই, এগুলো যেভাবে পড়েছি এগুলো সেভাবে পড়বো। তবে ফ্রান্সিস বেকনের রাইটিংগুলোর চাইতে এই রাইটিংগুলো তুলনামূলকভাবে সহজ। তুলনামূলকভাবে সহজ। আমরা যদি লাইন বাই লাইনও পড়ি তাও এটা আমাদের জন্য খুব বেশি কঠিন না। আবার যদি আমরা একটু প্যারাফ্রেজ টাইপের করে নিয়ে যদি পড়ি তাও সমস্যা নাই। তবে আমরা যেটা করব, যেহেতু এগুলো অনেক বড়, যেমন এখানে আমি একটা লেকচার শিট তৈরি করছিলাম, তো লেকচার শিট তৈরি করতে গিয়ে বেশি কোনো ইনফরমেশন পাইনি তেমন একটা জায়গায়। হুম, তো আমি জাস্ট এ অ্যাবাউট রাইটার এইটুকু নিতে পেরেছি। আর এইগুলোর হচ্ছে প্যারাফ্রেজগুলো তৈরি করেছি। তো এগুলো এটা আমি পড়তে গিয়ে দেখলাম যে একটু কঠিনই আছে, তোমাদের জন্য এটা একটু কঠিনই হবে। তো আমি তখন এইটার প্যারাফ্রেজ তৈরি করলাম এই যে এইখানটাতে, এবং আমি প্রত্যেকটার প্যারাফ্রেজ করে দিয়েছি। এখন তোমরা এটা নিজেরাও পড়তে পারবা। তো আমি চলো এটা নিয়ে আলোচনা করি এবং হচ্ছে আমরা দেখি এটাতে কি রয়েছে। আচ্ছা, এতগুলো মেসেজ, এক্সামের জন্য এত কম স্টুডেন্ট। হ্যাঁ, এরকমই হয়। হ্যাঁ, এরকমই হয়। একটা সময় দেখবা যে এই যে আজকে যে 4-5 জন বা 8-10 জন যে কজনই দিয়েছো আর কি, একটা সময় গিয়ে এটাও হবে না। হুম, এবং আমি মোটিভেশন হারিয়ে ফেলবো এবং তখন আমি আর পরীক্ষা নেব না। শুধু এটা না, আজকে যেমন পরীক্ষার পর আবার ক্লাসে জয়েন করেছো, একটা সময় এরকম হবে যে ক্লাসেও জয়েন করবে না, কারণ যদি আবার স্যার জিজ্ঞাসা করে। তো এই বিষয়, এই জন্য আমি আসলে পরীক্ষা নেই না। আমি 17 সাল থেকে তো এগুলো পড়াচ্ছি, আমি জানি। শুধু তোমাদের থার্ড ইয়ার না, এটা ফার্স্ট ইয়ারে, সেকেন্ড ইয়ার, থার্ড, সব ইয়ারেই এটা হয়। ফোর্থ ইয়ারে এটা বেশি হয়। ফোর্থ ইয়ারে এরকমটা হয় যে মানে এরকমও আছে ব্যাচটাই কুইট করে দিতে হয়েছে যখনই আমি প্রেশার দিতে গেছি। তার মানে আমার কি দরকার প্রেশার দিয়ে তোমাদেরকে হারানো, তাই না? যাই হোক, আমরা দেখি আরো দুই তিনটা পরীক্ষা নিব, সমস্যা নাই, দেখি। যেমন স্যার, কোয়েশ্চেন গুলো অনেক কঠিন, একবার পড়েও মনে রাখা সম্ভব না। হ্যাঁ, এটা এটা ঠিক কঠিন, কিন্তু এইভাবে তারপরেও তো এগুলো মনে রাখার চেষ্টা করতে হবে। এগুলো তারপরেও এভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। আর এভাবে মনে রাখতে পারলেই তো কাজ হবে। স্যার, আমি তো মনে 2বার থাকে না পড়ছিলাম, স্যার। সবগুলাই মোটামুটি মনে ছিল, 2-3বার পড়লেই হয়ে যাবে। 2-3 বার। আর একটু একটু ফ্রি হ্যান্ড টাইপের, মানে এইগুলোকে মনে করো পাড়ার কোনো একজন দাদা বা কোনো একজন দিদি এসে তোমাকে অপরের নামে কোনো একটা দুর্নাম করে গেল, এটা যেমন ভাবে মনে থাকে ঠিক এইরকম ভাবে মনে রাখতে হবে এটাকে। যে ফ্রান্সিস বেকন কিসের জন্য বিখ্যাত? তার এসের জন্য বিখ্যাত, এন্ড অফকোর্স তার প্রোজ স্টাইলের জন্য বিখ্যাত। অ্যাফোরিস্টিক প্রোজ স্টাইলের জন্য বিখ্যাত। এটা হচ্ছে এইভাবেই মনে রাখতে হবে। তারপরে ধরো আরো যেগুলো প্রশ্নে আমি দিয়েছি আর কি সেগুলো। প্র্যাগম্যাটিজম কি? প্র্যাগম্যাটিজমের আরেকটা ইয়ে হচ্ছে, বলতে পারি আমরা হচ্ছে প্র্যাকটিক্যালিটিজম বলতে পারি আমরা। মানে প্র্যাকটিক্যাল বিষয়টাকে যদি আমরা ইজম হিসেবে চিন্তা করি তাহলে প্র্যাকটিক্যালিটিজম, সেটাকে বলা হচ্ছে প্র্যাগম্যাটিজম। তো এটা অন্যভাবে অ্যান্সার লিখতে হবে, এটা আমি এক কথায় আর কি মনে করিয়ে দিতে চাইলাম।
তো এভাবে মনে 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 রাখার চেষ্টা করতে হবে, দেখবে যে একটা সময়, এখন শুরুতে হয়তো মনে থাকতেছে না, তারপর ধীরে ধীরে একটা সময় দেখবে যে 30টা পড়লে তার 25টাই মনে থাকতেছে, এখন হয়তো 30টা পড়লে 15টা মনে থাকতেছে। এটা এই মনে রাখার বিষয়টা কিন্তু অভ্যাসের বিষয়। হ্যাঁ, এটা এটা অভ্যাস হয়ে যায়। তুমি যখন দেখবা যে প্রথম তুমি একটা যে হোস্টেলে উঠেছো, হোস্টেলে হয়তো 100 জন ছেলে পেলে আছে, প্রথম দিন গিয়েই কিন্তু তোমার মনে হবে না, বাট ডে বাই ডে এর ওর নাম শুনতেছো ভুলতেছো, শুনতেছো ভুলতেছো, এরকম করতে করতে দেখবে একবার একটা সময় সবার নামই মুখস্থ হয়ে যায়। শুধু এটাই না, কে কোন কাপড় পরে সেটাও তোমার মনে থেকে যাবে, কে কোনটা কতদিন পরে পরলে এটাও মনে থেকে যায়। তো এগুলো হয় ওই মনে রাখাটা, এটা একটা অভ্যাসের বিষয়, ডে বাই ডে ডে বাই ডে ডে বাই ডে এটা হয়ে যায়। অনেকটা ওয়ার্ড মিনিং এর মতো, ওয়ার্ড মিনিং মুখস্থও এরকমটা হয়। আচ্ছা, তোমাদের ইয়েগুলো বন্ধ রাখো। বলো, আবার আবার বলো, কি যেন বলতেছিলা? হ্যাঁ, ইশরাত জাহান বলো। আচ্ছা, তো চলো আমরা শুরু করি আজকে পড়া। দেখো, আমরা পড়তেছি হচ্ছে দ্য স্পেকটাটরস অ্যাকাউন্ট অফ হিমসেলফ। এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই স্পেকটাটর অ্যাকাউন্ট অফ হিমসেলফ মানে কি, জিনিসটা কি? হুম, এইটা আজকেই একবারেই এটা ইয়ে হয়ে যাও। সেটা হচ্ছে স্পেকটাটর একটা রাইটিং এর নাম, একটা ম্যাগাজিনের নাম, বা একটা পত্রিকার নাম। দ্য স্পেকটাটর, এটা হচ্ছে একটা পত্রিকার নাম। এবার এই পত্রিকার, এখন যেমন প্রথম আলো একটা পত্রিকা, আমরা যদি বলি যে কি ব্যাপারে এই গুজবটা কে ছড়ালো, তখন নিশ্চয়ই কেউ বলবে না যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সে ছড়িয়েছে, এরকমটা তো কেউ বলবে না, তাই না? বলবে কি প্রথম আলো ছড়িয়েছে। ঠিক এখানে এই স্পেকটাটর একই সঙ্গে হচ্ছে একটা পত্রিকার নাম, আবার একই সঙ্গে যিনি লিখতেছেন জোসেফ এডিসন, তাকেও রিপ্রেজেন্ট করতেছে এই স্পেকটাটরটাই। কারণ তিনি বলতেছেন যে আমি নিজে স্পেকটাটর হয়ে এখন সবকিছু দেখব, বিভিন্ন জায়গায় জার্নি করবো, এটা করবো সেটা করবো। তো এই জন্য এখানে বলতেছেন যে স্পেকটাটর অ্যাকাউন্ট অফ হিমসেলফ, স্পেকটাটর তার নিজের সম্পর্কে কিছু ধারণা দিচ্ছে, হ্যাঁ, বা তার নিজের সম্পর্কে কিছু বলতেছে। তো এই স্পেকটাটর মানে হচ্ছে এটা রাইটার। আবার স্পেকটাটর নামে একই সঙ্গে একটা ইয়েও ছিল, ওই পত্রিকাও ছিল। তো এইখানে স্পেকটাটর বলতে আমাদের এই রাইটার নিজেই নিজের কথা বলতেছে। তো কেন কি বলতেছে সেটা আমরা নিচে জানবো। দেখো, এখানে অ্যাবাউট রাইটার সম্পর্কে জানি যে জোসেফ এডিসন ওয়াজ অ্যান ইংলিশ এসেইস্ট, পোয়েট, প্লেরাইট অ্যান্ড পলিটিশিয়ান। জোসেফ এডিসন তিনি ছিলেন একজন ইংল্যান্ডের এসেইস্ট, অর্থাৎ ইংলিশ এসেইস্ট, প্রাবন্ধিক। তিনি একই সঙ্গে কবি, তিনি আবার নাট্যকার এবং পলিটিশিয়ান, তিনি রাজনীতিও করতেন। হি ওয়াজ দ্য ইল্ডেস্ট সান অফ ল্যান্সলট এডিসন। তিনি ছিলেন সবচেয়ে বড় ছেলে এই ল্যান্সলট এডিসনের। হিজ নেম ওয়াজ ইউজুয়ালি রিমেম্বার্ড অ্যালংসাইড দ্যাট অফ হিজ লং স্ট্যান্ডিং ফ্রেন্ড রিচার্ড স্টিল, উইথ হোম হি ফাউন্ডেড দ্য স্পেকটাটর ম্যাগাজিন। স্পেকটাটর একটা ম্যাগাজিন আর কি। তো বলা হচ্ছে যে তার নামটা অনেক বেশি স্মরণীয় হয়ে রয়েছে তার অনেক দীর্ঘদিনের বন্ধু রিচার্ড স্টিলের সাথে। আমরা একসঙ্গে বলি তাকে কি অ্যাডিশনাল স্টিল, তাই না? তো এই রিচার্ড স্টিলের সাথে তার নামটা একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে, এবং এই দুইজন মিলেই তারা তারা প্রতিষ্ঠা করেছিল দ্য স্পেকটাটর নামে একটা ম্যাগাজিন। His simple prose style marked the end of the mannerisms and conventional classical images of the 17th century. বলা হচ্ছে 17th সেঞ্চুরির যে কনভেনশনাল, ওই সময়ের রীতিনীতি অনুযায়ী যে ক্লাসিক্যাল ওয়েতে সবকিছু লিখতে হবে, সবকিছু করতে হবে, হ্যাঁ, এইটা আমরা দেখতে পাই যে এইটা তিনি মানেননি। তার এই সিম্পল প্রোজ স্টাইলের মাধ্যমে তিনি এটাকে অ্যাভয়েড করেছেন। তিনি তার প্রোজ স্টাইলটা খুবই সিম্পল, এবং তিনি এখানে সেটা দেখিয়েছেন তার এই 17th সেঞ্চুরির ক্লাসিক্যাল ইমেজ থেকে বের হয়ে এসে। আরেকটা জিনিস, তোমরা অনেকগুলো রাইটারের প্রোজ স্টাইল পড়তে হবে, বিশেষ করে যাদেরই রয়েছে, প্রোজ রাইটিং রয়েছে, এসে রয়েছে তাদেরই। যেমন ধরো ফ্রান্সিস বেকনের পড়তে হয়, তারপরে এই এডিসন স্টিলের প্রোজ স্টাইল পড়তে হয়, তারপরে পড়তে হয় এডমান বার্কের প্রোজ স্টাইল পড়তে হয়, তারপরে হচ্ছে ইগলটন, ল্যারি ইগলটন মনে হয়, ওর প্রোজ স্টাইল পড়তে হয়। তো এই প্রোজ স্টাইলগুলো আমাদেরকে পড়তে হয়। প্রোজ স্টাইলগুলো
একটা ফ্রেমওয়ার্ক আছে, হ্যাঁ, সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী যদি লিখো তাহলে প্রোজ স্টাইল লেখা হয়ে যায়। প্রোজ স্টাইলের একটা লিস্ট করতে হয়, 10টা 20টা ফিচার রয়েছে। এই 10টা 20টা ফিচারের ভেতরে কার ভেতরে কোনটা রয়েছে সেটা জাস্ট ফেলে দিলে হয়ে গেল। যেমন ধরো একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করেছেন, এটা একটা প্রোজের স্টাইল। মানে প্রোজ যে তিনি লিখেছেন, প্রবন্ধটা লিখেছেন, এটা লিখতে গিয়ে তিনি কি কি স্টাইল ফলো করেছেন। যেমন ধরো আমরা ফ্রান্সিস বেকনেরটা মুখস্থ হয়ে আছে, অ্যাফোরিজম মানে প্রবোধ প্রবচন টাইপের তিনি সেন্টেন্স ইউজ করেছেন, টার্জনেস অফ সেন্টেন্স তিনি ইউজ করেছেন, তিনি অনেক ল্যাটিন ওয়ার্ড ইউজ করেছেন, ফ্রেজ ইউজ করেছেন, এমনকি সেন্টেন্স ইউজ করেছেন। তিনি অনেক হচ্ছে কলোকুইয়াল বা তৎকালীন অনেক ওয়ার্ড ইউজ করেছেন, তিনি অ্যালিউশন ইউজ করেছেন। এই যে 5-6টা আমরা দেখলাম, শুধু তাই না, তিনি ফিগার অফ স্পিচ হিসেবে সিমিলি মেটাফোর ইউজ করেছেন। হ্যাঁ, তো এই যে 5-6টা আমরা প্রোজ স্টাইল পেয়ে গেলাম, এটা তো আমরা ফ্রান্সিস বেকনের পেয়ে গেলাম। এরপরে আমরা যদি আবার জোসেফ এডিসনের প্রোজ স্টাইলের ভেতরে দেখে যাই, তাহলে এই যে 5-6টার ভেতরে কোনটা কোনটা আছে তার ভিতরে, সেইগুলো আমাদেরকে লিখতে হবে, এবং বাকি যে জিনিসগুলো আমরা ইউনিক পাচ্ছি সেগুলোরও লিস্ট করতে হবে। সুতরাং একটা প্রোজ স্টাইল পড়লেই বা একটা প্রোজ স্টাইলের লিস্ট করে নিলেই যতগুলি রাইটার আছে সবার একই রাইটিং, এবং তোমাদের ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ার পর্যন্ত যদি প্রোজ স্টাইল আসে, ওই একটা হচ্ছে শেপ বা একটা ফরম্যাট মনে রাখলে প্রোজ স্টাইল লেখা যায়। এবং এটা ট্রাই করো আর কি, তাহলে আর যে কোনো রাইটারের প্রোজ স্টাইল তোমার ভুল হবে না। ভাইয়া, বলো। এই ফরম্যাট কি আপনার এখানে তৈরি করা আছে? একটা যদি আমাদের দিতেন ভালো হতো আর কি। ফরম্যাট মনে হয় তৈরি করা নাই, তবে আমি প্রোজ স্টাইল কিভাবে লিখতে হয় এটা নিয়ে ইউটিউবে আমার একটা ভিডিও আছে, ওইটা দেখতে পারো, যে হাউ টু রাইট প্রোজ স্টাইল। ওকে, এবার আসো আমরা মেইন টেক্সট থেকে এখানে আলোচনা করি, আর প্রশ্ন যখন পড়াবো তখন আমি এটা বলে দেবো। হ্যাঁ, এই ফ্রান্সিস বেকনের প্রোজ স্টাইল বা অন্যান্য একদিনেই প্রোজ স্টাইল নিয়ে 3-4-5টা যে প্রশ্নগুলো আছে, একদিনেই ওই সবগুলো প্রশ্ন একদিনে হয়ে যাবে প্রোজ স্টাইল রিলেটেড। ওকে, এবার আসো আমরা পড়ি হচ্ছে মেইন টেক্সট এইটা, এবং এর পাশাপাশি এগুলো হচ্ছে এগুলোর মিনিং বলতে এখানে প্যারাফ্রেজ আর কি, আমার প্যারাফ্রেজ লেখা উচিত ছিল, প্যারাফ্রেজ লিখিনি, মিনিং লিখেছি আর কি। তো চলো আমরা পড়ি। দেখো এই জায়গাটাতে যে কথাটা তিনি বলেছেন সেটার সহজ ইংলিশটা হচ্ছে এটা। এখানে বলেছেন যে আই হ্যাভ নোটিস দ্যাট রিডার্স অফেন এনজয় এ বুক মোর হোয়েন দে নো সাম পার্সোনাল ডিটেইলস অ্যাবাউট দ্য অথর সাচ আস দেয়ার অ্যাপিয়ারেন্স, টেম্পারামেন্ট, if they are calm or easily angered, marital status, if they are married or single, and other similar information. এখানে আমাদের যিনি রাইটার জোসেফ এডিসন, তিনি বলতেছেন এই রাইটিংয়ের ভেতরে যে আমি খেয়াল করে দেখেছি যে রিডাররা ওই সমস্ত বইগুলো বেশি পড়ে, ওই সমস্ত বইগুলো বেশি এনজয় করে যে সমস্ত রাইটারদেরকে তারা পার্সোনালি চেনে, তাদের যে সমস্ত রাইটারদের পার্সোনাল ডিটেইল সম্পর্কে তারা জানে, বিশেষ করে তাদের চেহারা, তাদের মেজাজ মর্জি, তারা রাগী না শান্ত স্বভাবের, তাদের বৈবাহিক অবস্থা, তারা সিঙ্গেল না ম্যারিড, অথবা এই টাইপের আরও ইনফরমেশান। ধরো আমি যদি এখন একটা বই লিখি তাহলে এটা কিন্তু মানুষ পড়বে না, কারণ আমাকে মানুষ চেনে না। বাট হিরো আলম যদি একটা বই লিখে, সেটা যেরকমই হোক, দেখবা যে সারা বাংলাদেশ ওইটা কেউ মানে আমার চাইতে বেশি সংখ্যক অন্তত লোকে কিনতেছে, কারণ ওকে ওর সম্পর্কে জানে। আজ যদি তোমার অন্য একটা নায়িকা একটা বই লিখে, আর সেখানে যদি অপু বিশ্বাস বা বুবলি যদি বই লিখে, তাহলে তাদেরটা বেশি সেল হবে, কারণ তাদের ওই যে পার্সোনাল লাইফ সম্পর্কে জানে, এবং তাদেরটাতে আরও বেশি কি তারা অ্যাড করেছে বইয়ের ভিতরে, এই জন্য তারা বইটা কিনবে। তো এই জন্যই বলা হচ্ছে যে তোমার আমাদের এখানে রাইটার নিজে বলতেছেন যে আমি খেয়াল করে দেখেছি যে সমস্ত রাইটারদের ডিটেইল সম্পর্কে জানে রিডাররা, তাদের বইগুলো তারা বেশি পড়ে। These details can help readers better understand the author's writing. এই ডিটেলগুলি রিডারদেরকে হেল্প করে ওই রাইটিংটা সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে। In order to satisfy this natural curiosity that readers have, I have decided to write these papers and the next one as introductions to my upcoming writings. বলা হচ্ছে যে এই রিডারদের এই কৌতূহলটাকে নিবৃত্ত করার জন্য, যেটা আসলে ন্যাচারাল একটা বিষয়, আমি সিদ্ধান্ত নিয়েছি যে এই পেপারে, এমনকি এর পরের যে নেক্সট পেপারগুলি আসবে পত্রিকায়, যে এর পরে যখন ছাপা হবে, সেই রাইটিংগুলোতে আমি এই স্পেকটেটর বা
আরো যে কয়েকটা ম্যাগাজিন তারা বের করেছিল, এটার আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে, মনে আসতেছে না। স্পেকটাটর, আরেকটা কি জানো। তো বলা হচ্ছে যে এইগুলোর সাথে রিলেটেড যে লোকগুলি সেগুলো সম্পর্কে আমি লিখব এবং আমার সম্পর্কেও আমি লিখব। In these papers, I will provide some information about the different people involved in creating this work. এই যে বলতেছে যে এই পেপারে আমি কিছু ইনফরমেশন প্রোভাইড করব ওই সমস্ত লোকগুলি সম্পর্কে যারা এই কাজটা করতে ইনভলভ রয়েছে, মানে এই ম্যাগাজিনটা পাবলিশ করতে, এই ম্যাগাজিনের স্টোরিগুলো লিখতে যারা জড়িত, তাদের সম্পর্কে আমি কিছু লেখা লিখব, এই পত্রিকাতে ছাপাবো সেটা বলতেছে। Since I will be doing most of the work in compiling, organizing and correcting the writings, I feel it's fair to start by sharing of my own history. বলতেছে যেহেতু এই কাজটা আমিই করব, অর্থাৎ এই যে রাইটিংগুলো সংকলন করা, এগুলোকে সাজানো, এগুলোকে হচ্ছে ফ্ললেস করা বা কারেক্টিফাই করা বা কারেকশন করা, এগুলো যেহেতু আমিই করব, সুতরাং এবং এই রিলেটেড লেখা যেহেতু আমিই লিখবো, সুতরাং সর্বপ্রথম আমার উচিত, আমার মনে হচ্ছে এটা ভালো হবে যে আমি সর্বপ্রথম আমাকে নিয়েই লিখি, আমার হিস্ট্রিটাই সর্বপ্রথম লিখি, এটা তিনি বলতেছেন এই জায়গাটাতে পুরোটাতে বলতে। দেখো এখানে একটা ওয়ার্ড আছে পেরুসেস মানে কি বলো? সারা জীবন তো লিখেছি না যে আই রিড ইন ক্লাস 10, আই রিড ইন ক্লাস 5, আই রিড ইন, বা রিড মানে পড়া, গোথ্রো মানে পড়া, আমরা সারা জীবন পড়ে এসেছি। এখানে এই পেরুসেস মানে হচ্ছে, বা পেরোজ আর কি, ইএস তো ভার্বের শেষে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য ইউজ করেছে, তো আসলে হচ্ছে পেরুজ মানে হচ্ছে পড়া, রিড। এবার আসো আমরা এটা পড়ি। এবার তিনি এই জায়গাটাতে যে বলতেছেন যে কথাটা, সেটা হচ্ছে যে আই ওয়াজ বর্ন অন এ স্মল ফ্যামিলি স্টেট দ্যাট হ্যাজ বিন পাসড ডাউন থ্রু জেনারেশন ফর 600 ইয়ার্স। বলা হচ্ছে আমি তিনি বলতেছেন যে আমি একটা ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, যেই ফ্যামিলিটার 600 বছর ধরে এদের যে সম্পত্তি বা স্টেট যেটা রয়েছে, জমি জমা রয়েছে, সেটা হ্যাজ বিন পাসড ডাউন থ্রু জেনারেশন, মানে 600 বছর ধরে সেগুলো জেনারেশন টু জেনারেশন হ্যান্ড ওভার হতে আছে আর কি। According to the village tradition, the boundaries of the estate have remained the same since the time of William the Conqueror. এবং বলতেছে যে এই যে এস্টেট যেটা রয়েছে, জমি জমা বা বাড়ির ভিটা, এটা জেনারেশন টু জেনারেশন হ্যান্ড ওভার হয়েছে ঠিকই, কিন্তু বাট এটাতে কোনো চেঞ্জ হয়নি। সেটাই বলতেছে এই ভিলেজের বা ওদের গ্রামের একটা ট্র্যাডিশন, যেটা হচ্ছে যে ওয়ান আফটার অ্যানাদার এটা ছেলেকে, তার নাতিকে, তার ছেলেকে এভাবে দিতে থাকবে, কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না। তো বলা হচ্ছে এখানে এই স্টেটের বাউন্ডারি কোনো চেঞ্জ হয়নি। এটা ঠিক ওই উইলিয়াম কনকুইরারের সময় যেমন ছিল ঠিক তেমনই, মানে হয়তো 600 বছর আগের যে হচ্ছে উইলিয়াম দ্য কনকুইরারের সময় তাদের যে সম্পত্তি যেরকমটা ছিল, আর 600 বছর পরেও একই রকম আছে, সেটাই বলতেছে। এবং এখানে বলতেছে এখানকার কই গেল, এইখানকার এই যে হেডস অ্যান্ড ডিস, অর্থাৎ হেজ বলতে ওই যে আমরা বেড়া দেওয়ার জন্য অনেক সময় পাতাবাহারের গাছটা সারিবদ্ধভাবে লাগাই রাস্তার ধার দিয়ে, সেটাকে বলা হচ্ছে হেজ। আর ডিস বলতে খাদ বা হচ্ছে বাউন্ডারি দেওয়ার জন্য আমরা অনেক সময় গর্ত করি না জমির চারিপাশ দিয়ে, ড্রেন করি, সেটাকে বলা হচ্ছে। তো বলতে এইগুলো যেমন ছিল তেমনই রয়েছে 600 বছর ধরে। There is a story of our family that when my mother was 3 months pregnant with me, she dreamed that she gave birth to a judge. আমাদের গ্রামে একটা স্টোরি রয়েছে, আমাদের ফ্যামিলিতে একটা স্টোরি রয়েছে যে যখন আমি আমার মায়ের পেটে ছিলাম এবং তখন 3 মাস যখন অতিবাহিত হয়েছে তার প্রেগনেন্সির, তখন আমার মা স্বপ্নে দেখেন যে তিনি একজন জাজকে জন্ম দিয়েছেন, মানে আমি একজন জাজ হব, এরকমটা তিনি স্বপ্নে দেখেছিলেন। We are not sure if this dream was related to the legal case the family was involved in, or because my father was a justice of peace. অর্থাৎ তার বাবা হচ্ছে একজন জাস্টিস অফ পিস ছিল, অর্থাৎ জাজ ছিল। এবার বলতেছে যে আমি শিওর না যে এই স্বপ্নটা আমাদের ফ্যামিলি যে প্রফেশনে রয়েছে, আমার বাবা যে জাস্টিস অফ পিস, এর কারণেই কি তিনি দেখেছিলেন কি না, আমি এই ব্যাপারটা নিয়ে শিওর না। মানে ব্যাপারটা এরকম হয় না যে দেখবা যে লোক পুলিশ, সে চায় তার ছেলেটা পুলিশই হোক, কিছু ব্যতিক্রম আছে। যে লোক ফার্মার, সে চায় তার ছেলেটা ফার্মিং কাজকর্মই শিখুক।
কিছুটা ব্যতিক্রম আছে, ইদানিংকালে কিন্তু ব্যতিক্রম হয়েছে। লাস্ট 20 বছরে এটা ব্যতিক্রম হয়েছে যে ফার্মারের ছেলে, ফার্মার চাচ্ছে তার ছেলেটা যেন ফার্মিং না করে অন্য কাজ করে, চাকরি বাকরি করে, ইঞ্জিনিয়ার হয়। বাট আগে একটা সময় ছিল বাবা মূর্খ, ছেলেদের ব্যাপারটা নিয়ে অত সচেতন থাকতো না এবং ওইভাবে মানুষ করতো যে আবার সে ফার্মিংই করতো। তো এই সময়টার কথা এটা বলতেছে যে আমার বাবা যেহেতু এরকম জাস্টিস অফ পিস ছিল, আমি জানি না, আমি শিওর না যে এইটার এই আমাদের লিগ্যাল কেস বেসড আমাদের ফ্যামিলি হওয়ার কারণে কিনা, যেহেতু তারা এটার সাথে ইনভলভ ছিল এই জন্যই কি এই স্বপ্ন দেখতেন কিনা। I don't believe the dream predicted any important fortune position, future position for me, but some people in the neighborhood thought it be. বলছে আমি বিশ্বাস করি না যে এই স্বপ্ন আমি ভবিষ্যতে কি হব, আমি কোন পজিশনে যাব সেটার প্রেডিকশন দিচ্ছে, পূর্বাভাস দিচ্ছে, এটা আমি বিলিভ করি না। বাট কিছু নেইবারহুড এটাকে বিশ্বাস করতো এবং তারা তাই মনে করতো, কিছু প্রতিবেশীরা বা প্রতিবেশী যে লোকজন তারা সেটাই বিশ্বাস করতো আর কি। আচ্ছা, এরপরে এইটুকুর মিনিং হচ্ছে এটা, I was born and during the time I was a baby the way I acted seemed to support my mother's hope. বলা হচ্ছে আমি যখন জন্মগ্রহণ করলাম এবং আমি যখন বড় হচ্ছিলাম, আমি যখন বেবি ছিলাম সেই সময়টাতে আমি এমন কিছু আচার আচরণ করতাম যেগুলো আমার মায়ের স্বপ্নটাকে, মায়ের আশাটাকেই যেন সাপোর্ট করতো। হয় না যে ছোটোবেলাতে আমরা কি হয় যে আমার বাবাকে যদি দেখি যে সে কৃষকের কাজ করতেছে, আমি ছোট বাচ্চাও কিন্তু ওই কোদাল নিয়ে বের হয়ে যাব। আমি যদি দেখি আমার বাবাকে ড্রাইভিং করতেছে, আমিও দেখবো ড্রাইভ করার চেষ্টা করবো, আমি ছোটোবেলায় কিন্তু সেটাই করবে। তার বাবা যেহেতু পিস, জাস্টিস অফ পিস ছিল, সুতরাং সেও ওই জাজের মতোই আচার আচরণ ছিল তার। এবং তার মা মনে করতো যে না, ইয়েস আমার স্বপ্ন ইজ গোয়িং টু বি ট্রু আর কি, সে এটা বিলিভ করতো। She used to tell me that when I was less than 2 months old, I threw away my rattle and refused to play with my teething toy until they removed the bells from it. বলতেছে যে আমার মা আমাকে প্রায়ই বলতো যে যখন আমার বয়স প্রায় মানে 2 মাসেরও কম, বলা হচ্ছে সেই সময় আমি আমার র্যাটেলটাকে থ্রিউ করেছিলাম। র্যাটেল বলতে এখানে বক বক করা আর কি। থ্রিউ আওয়ে মাই র্যাটেল, এখানে র্যাটেল মানে তোমার খড়খড় শব্দ করাও বোঝায়, যেটা হচ্ছে র্যাটেল স্নেক আছে সেটাকে বোঝায়। আবার আরেকটা জিনিস হচ্ছে নিজেই বক বক করে বাচালের মতো কথাবার্তা বলা, এটাও বোঝায়। বলতে তখনই আমি আই থ্রিউ মাই র্যাটেল বলতে হচ্ছে আমি তখনই কথা বলতে শিখে গেছি, বা তখনই যেন আমি বক বক করতে শিখে গেছি, হ্যাঁ এটা বলতেছে। বা আমি আমার শব্দ করা যেটা সেটা শুরু করে দিয়েছিলাম। সাধারণত একটা বেবি কি করে যে 3 মাস 4 মাস বয়সে গিয়ে শব্দ করা, সাউন্ড করা এগুলো শুরু করে, বাট আমি 2 মাসেরও কম সময় এটা শুরু করেছিলাম। অ্যান্ড রিফিউজ টু প্লে উইথ মাই টিথারিং টয়, এবং আমি আমার যে হচ্ছে খেলনা সেগুলো নিয়ে আমি খেলতে চাচ্ছিলাম না। আনটিল দে রিমুভ দ্য বেলস ফ্রম ইট, এবং এখান থেকে যতক্ষণ না তারা বেল দূর করে দিয়েছে, মানে হচ্ছে কিছু খেলনা থাকে না যেগুলোতে শব্দ করে, সাউন্ড করে, বলছে এগুলো নিয়ে আমি খেলা অপছন্দ করতাম। আচ্ছা, এরপরে এইটুকুর মিনিংটা, when I was a baby there wasn't anything particularly interesting about that time, so I won't talk much about it. বলতে আসলে আমি যখন ছোট ছিলাম তখন আসলে দেয়ার ওয়াজেন্ট এনিথিং পার্টিকুলারলি ইন্টারেস্টিং, আমার কাছে তখন ওই সময়ে কোনো কিছু অত বেশি ইন্টারেস্টিং মনে হতো না। সো আই ওন্ট টক মাচ, সুতরাং আমি খুব বেশি একটা কথা বলতাম না, আমি চুপচাপ থাকতাম। পিপল থট আই ওয়াজ ভেরি সিরিয়াস অ্যান্ড কোয়াইট ইয়াং পারসন when I was a child, but my school teacher liked me a lot and said that I had good abilities that would last. মানুষ ভাবতো যে আমি খুব সিরিয়াস থাকতাম এবং আমি খুব চুপচাপ একজন ব্যক্তি ছিলাম, শান্ত বা অনেকটা ইন্ট্রোভার্ট ছিলাম, এটা লোকজন ভাবতো যখন আমি বাচ্চা কাচ্চা ছিলাম। কিন্তু আমার স্কুল টিচার, আমি যখন স্কুলে যাইতে শুরু করলাম তখন আমার স্কুল টিচাররা আমাকে অনেক পছন্দ করতো এবং তারা ভাবতো যে আমার কিছু গুড এবিলিটি রয়েছে যেগুলো দিয়ে আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো। আই উড লাস্ট মানে আমি টিকে থাকতে পারবো বা আমি অনেক দূর পর্যন্ত যেতে পারবো। when I started university, যখন আমি ইউনিভার্সিটির পড়াশোনা শুরু করলাম, I became known for being extremely quiet. তখন আমি
আরও চুপচাপ হয়ে গেলাম। আমি আরও পরিচিতি পেয়ে গেলাম যে আমি খুব চুপচাপ ইন্ট্রোভার্ট মানুষ হিসাবে আমি খুব পরিচিতি পেয়ে গেলাম। ফর 8 years, 8 বছর ধরে আই হার্ডলি স্পোক অ্যাট অল, মানে প্রায় 8 বছর আমি কারোর সাথে প্রায় কথাই বলতাম না, মানে ইউনিভার্সিটি লাইফে, এক্সেপ্ট ফর দ্য রিকোয়ার্ড কলেজ অ্যাক্টিভিটিস, শুধুমাত্র কলেজ অ্যাক্টিভিটির জন্য আমার যতটুকু দরকার এর বাইরে আমি কথাই বলতাম না। আই কান্ট রিমেম্বার এভার স্পিকিং 3 সেন্টেন্স টুগেদার ইন মাই হোল লাইফ। আমি রিমেম্বারই করতে পারি না, আমি স্মরণই করতে পারি না যে আমি একসাথে 3টা সেন্টেন্স এক নাগারে বলেছি আমার সারা জীবনে। ডিউরিং মাই টাইম অ্যাট দ্য ইউনিভার্সিটি I focused so much on my studies that I became familiar with almost all the famous books, both old and new, written in various languages. বলা হচ্ছে আমার ইউনিভার্সিটি লাইফে আমি ফোকাস করতাম শুধুমাত্র আমার পড়াশোনার ওপরে, এবং আমি এমন কোনো বিখ্যাত বই নাই যেটার সাথে আমি পরিচিত ছিলাম না। মানে তিনি প্রচুর বই পড়তেন, এবং সেটা নতুন হোক পুরাতন হোক হোক সেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে হচ্ছে ল্যাঙ্গুয়েজের, মানে আমি যে শুধুমাত্র ইংরেজি বই পড়তাম তা না, আমি ল্যাটিন শুরু করে যত যা ছিল সবগুলোই আমি পড়তাম, এবং এতে করে আমি সবসময় পড়াশোনায় ফোকাস করতাম। এটা আমাদের অ্যাডিশন, তিনি বলতেছেন তার এই পড়াশোনার ব্যাপারটাতে তিনি কেমন নলেজকে পার্সু করতেন সেটা তিনি বলতেছেন। এবার আসে এইটুকুর এটা বুঝতে একটু তোমাদের জটিল হয়ে যাবে, তাই না? আমি যখন পিডিএফটা দিব আমি একটু এটাকে ইটালিক করে দিই, তাহলে তোমরা এটা বুঝে যাবা যে এইটুকু হচ্ছে মেইন টেক্সট। আচ্ছা, এই ইটালিক বাঁকা লেখাগুলো হচ্ছে মেইন টেক্সট। ওকে, এরপরে দেখো এটা গেল, এরপরে এই লাইনটা হচ্ছে মেইন টেক্সট। এটাতে যেটা বলা হচ্ছে যে I have spent my latter years in this city and many people often see me in public places. বলা হচ্ছে যে I have spent মানে latter, I have passed my latter years, বলতেছে আমি আমার পরের বছরগুলি অতিক্রম করলাম এই শহরে, মানে যে শহরে তিনি আছেন সেই শহরে, এবং আমি অনেক মানুষের সাথে মানে অনেক মানুষ আমাকে তখন বাইরে দেখতে পেলো, পাবলিক প্লেসে দেখতে পেলো, এবং প্রায়ই দেখতে পাইতো। বাট অনলি এ ফিউ ক্লোজ ফ্রেন্ডস নো হু আই রিয়েলি অ্যাম, কিন্তু শুধুমাত্র কিছু ক্লোজ ফ্রেন্ডরাই জানতো যে আমি আসলে কে, আমি আসলে সত্যিকারে কি করি। আই উইল লেট ইউ মোর অ্যাবাউট দেম ইন মাই নেক্সট রাইটিং, এবং আমার পরবর্তী রাইটিংগুলোতে আমি তাদের সম্পর্কে বলবো। ওই যে পরবর্তী রাইটিংগুলোতে আমরা অফ দ্য ক্লাব পড়বো, ওইখানে স্যার রজার সম্পর্কে জানবো, এডিসন ওই কথাগুলো বলবে। এটা কিন্তু চমৎকার একটা সিরিজ রাইটিং। হ্যাঁ, শুরুতে কিন্তু নিজের কথা বলে নিচ্ছে, এরপরে যা আরো অনেকগুলো লোকের ব্যাপারে বলবে। এর আগের যে মিনিংটা ওইখানে যেন বলছে সে 3 বছর একবারে কথা বলেনি, এটা কি বাস্তব নাকি কাল্পনিক? হতে পারে বাস্তব, একবারে কথা বলে। এটা এটা কি বলতেছে আই হার্ডলি, মানে এটা এটা একটা অ্যাজাম্পশন যে আমি এতই কম কথা বলেছি। ব্যাপারটা এরকম যে আমি ওই যতদিন পড়াশোনা করেছি ততদিন হয়তো একটানা 3টা সেন্টেন্সও কারোর সাথে বলিনি। ইয়েস, নো, ভেরি গুড, আচ্ছা, ওকে, খাবো, ঠিক আছে, এরকম ভাঙা ভাঙা কথাবার্তা বলেছে। এরকম কিন্তু লোকজন আমাদের সমাজে আছে, বাট এরকম না যে শুধুমাত্র 3টা সেন্টেন্স। এটা এমফাসাইজ করেছে আর কি, ওই যে 10,000 saw at a glance ওই টাইপের শব্দ। বুঝতে পারছি ভাই। এখানেই তো প্রোজ স্টাইল, তাই না? এখানেই প্রোজ স্টাইল। এই যে আমরা একটা প্রোজ স্টাইল কিন্তু পেয়ে গেলাম, যে তিনি হচ্ছে হাইপারবোলিক এক্সপ্রেশন ইউজ করেছেন। ওকে, আচ্ছা, এবার দেখো বলতেছে পরবর্তী রাইটিংগুলোতে, আজকে তো আমি আমার সম্পর্কে বলতেছি, পরবর্তী রাইটিংগুলোতে আমি তাদের সম্পর্কে বলবো যারা আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, তাদের সম্পর্কে সেটা বলতেছে এখানে। I like going to many different places where people gather.
অর্থাৎ ইউনিভার্সিটিতে পাশ করে আসার পরে আমি তখন বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলাম, যে জায়গাগুলোতে মানুষ মানে একত্রিত হতো। সামটাইমস আই লিসেন কেয়ারফুলি টু পলিটিক্যাল ডিসকাশন অ্যাট উইলস। বলা হচ্ছে আমি প্রায় পলিটিক্যাল ডিসকাশনগুলো শুনতাম। এখানে অ্যাট উইলস বলতে হয় যে বিভিন্ন যে জায়গাগুলোতে তিনি যাইতেন সেই জায়গাগুলোতে, এবং তিনি মানুষ যে সব জায়গায় ইচ্ছাকৃতভাবে তারা হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল রাজনৈতিক কথাবার্তা বলতো সেইগুলো আমি শুনতাম। ওফেন টাইম আই রিল্যাক্স অ্যান্ড স্মোক এ পাইপ অ্যাট চাইল্ডস while pretending to read the newspaper and secretly listen to the conversation around me। বলা হচ্ছে অন্য সময়গুলোতে আমি যখন আমি রিল্যাক্স করতাম এবং স্মোক করতাম এ পাইপ অ্যাট অ্যাট চাইল্ডস, মানে তিনি স্মোক করতেন আর কি। অ্যাট চাইল্ডস বলতে এখানে কি বোঝাচ্ছে? আই স্মোক এ পাইপ অ্যাট চাইল্ডস, বাচ্চাদের মতো করে। যাই হোক, আমরা এখানে এটুকু লিভ করি আর কি। আই রিল্যাক্স অ্যান্ড স্মোক এ পাইপ অ্যাট চাইল্ড। চাইল্ড মানে হয়তো অন্য কোনো জায়গা রয়েছে বা এরকম কিছু একটা, বা ওখানকার রেস্টুরেন্টও হতে পারে বা কফি শপও হতে পারে। তো বলা হচ্ছে যে আমি এরকম অ্যাট চাইল্ডে গিয়ে বাচ্চাদের মতো করে বা অনেকটা ইয়াংদের মতো করে, তিনি তো ইয়াং মানুষই, তো বলা হচ্ছে আমি এই পাইপ নিতাম আর কি। মানে বলা যেতে পারে যে ওই যে হুকা খায় না, বা ওই যে বলতে পারে এক কথায় সিগারেট খেতেন আর কি। হোয়াইল প্রিটে, এবং সেই সময়টাতে আমি যে তখন কি করতাম, পড়ার ভান করতাম, নিউজ পেপার পড়ার ভান করতাম এবং পাইপিং করতাম, কিন্তু আসলে আমি গোপনীয়তার সাথে অন্যদের কনভারসেশনটা শুনতাম। On Sunday nights, I got to St. James Coffee House and I also joined a small group that talk about politics in a private room. বলা হচ্ছে সানডে নাইটে আমি সেন্ট জেমস কফি হাউসে যাইতাম এবং ওইখানে গিয়ে আমি ছোট ছোট যে গ্রুপ রয়েছে তাদের সাথে যোগ দিতাম, দ্যাট টক্স অ্যাবাউট, এবং যেই গ্রুপগুলো পলিটিক্স নিয়ে কথা বলতো প্রাইভেট রুমে। আই অ্যাক্ট লাইক সামওয়ান হু গোজ দেয়ার টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। এবং আমি ওখানে গিয়ে এমন আচার আচরণ করতাম যেন আমি ওখানে গেছি কোনো কিছু শিখতে এবং বুঝতে, বা পলিটিক্সের বিষয়গুলো শিখতে এবং বুঝতে। পিপল রিকগনাইজ মি ওয়েল at the Grecian, the Coca-Tree and both Drury Lane and Haymarket theaters। কিন্তু মানুষজন আমাকে চিনে ফেলতো কোন কোন জায়গায়? এই যে অ্যাট গ্রেসিয়ান, দ্য কোকাট্রি, তারপরে হচ্ছে এই ড্রুরি লেন এবং হে মার্কেট, এই জায়গাগুলোতে লোকজন আমাকে চিনে ফেলতো। ফর দ্য পাস্ট 10 years some have mistaken me for a merchant at the exchange। বলা হচ্ছে যে পরবর্তী 10 বছর মানুষ আমাকে অনেকেই মনে করতো যে আমি এক্সচেঞ্জে অর্থাৎ স্টক মার্কেটে, আমি হয়তো স্টক মার্কেটের হয়তো বা ব্যবসায়ী আমি। এটা অনেকটা এরকম, তোমরা যাদের এক্সপিরিয়েন্স আছে স্টক মার্কেটের, তোমরা একটু খেয়াল করবা, স্টক মার্কেটে যাবা এক্সপিরিয়েন্সের জন্য, হ্যাঁ, ঢাকা স্টকে হোক, চট্টগ্রামে বা যেখানেই আছে আর কি, সারা বাংলাদেশে অফিস আছে প্রত্যেকটা হচ্ছে জেলা বা বিভাগীয় শহরেই, সেই জায়গাতে যাবা, গিয়ে দেখবা ওইখানে মানুষজন দেখবা চুপচাপ যেন দাবা খেলার মতো সবাই বসে আছে এবং স্ক্রিনের দিকে তাকিয়ে আছে কোন হচ্ছে শেয়ারের দাম উঠতেছে বাড়তেছে। ঠিক আমাদের এই যে জোসেফ এডিসন বা স্পিকার, তিনি এমন একটা ভাব করতেন যে সবাই তাকে এই এক্সচেঞ্জের মার্চেন্ট হিসেবে ভাবতো। অ্যান্ড সামটাইমস আই প্রিটেন্ড টু বি এ জিউ when I am with stock jobbers at Jonathan's। বলা হচ্ছে আমি যখন স্টক জবারে থাকতাম অ্যাট জোনাথনসে, তখন আমি অনেকটা জিউসদের বা ইহুদিদের মতো ভান করতাম, ইহুদিদের মতো আচরণ করতাম। স্টক জব্বার বলতে এইটা কি বোঝাচ্ছে এটা আমিও জানি না, তবে বলতে পারো যে কোনো একটা জায়গায় গিয়ে তিনি হয়তো কোনো একটা বিষয়ে কথা বলতেন। আই অ্যাম উইথ স্টক জবার্স, হয়তো কোনো একটা ফাংশনে তিনি অ্যাটেন্ড করতেন সেই জায়গাটাতে, এটা হয়তো ইহুদিদের কোনো ফাংশন। ইন শর্ট, হোয়েন এভার দেয়ার ইজ এ গ্রুপ অফ পিপুল, বলতে সংক্ষেপে যেখানেই আমি গ্রুপ অফ পিপুল পাইতাম, আই অলওয়েজ মিঙ্গেল উইথ দেম, আমি তখন তাদের সাথে মিশে যেতাম। মানে পড়াশোনার শেষে, পড়াশোনার সময় কিন্তু সেটা করতে পারেনি, পড়াশোনার শেষে সেটা করতেছে। বাট আই রেয়ারলি স্পিক এক্সেপ্ট হোয়েন আই অ্যাম অ্যাট মাই ওন ক্লাব। কিন্তু আমি খুব কমই কথা বলতাম, শুধু কেবল যখন আমি আমার নিজের ক্লাবে যাইতাম তখনই কেবল কথাবার্তা বলতাম। আচ্ছা থাকে।
এটা বলতেছে, এটা হচ্ছে টেক্সট। দেখো এটার মিনিং হচ্ছে, সো আই লিভ ইন দ্য ওয়ার্ল্ড মোর লাইক এ স্পেক্টেটর ওয়াচিং পিপল রাদার দেন বিং অ্যাক্টিভলি ইনভলভড। সুতরাং আমি একটা স্পেক্টেটরের মতো যেন এই পৃথিবীতে বাস করছিলাম, যে কিনা অন্যদের শুধু কথা, অন্যদেরকে দেখে এবং শোনে, কিন্তু খুব কমই কথা বলে এবং খুব কম অ্যাক্টিভলি ইনভলভ থাকে। This has allowed me to become someone who observes and studies different roles like a statesman, soldier, merchant, and artisan without actually taking part in those roles particularly. বলা হচ্ছে যে এই জিনিসটা আমাকে একজন অবজারভার এবং একজন স্টিউডিয়াসে পরিণত করেছিল, মানে আমাকে এমন একজন ব্যক্তিতে পরিণত করেছিল যে কিনা শুধু অবজার্ভ করে এবং যে কিনা মানে বিভিন্ন রোল নিয়ে স্টাডি করে। মানে যখন তুমি পলিটিক্সের বিষয়ে জানতেছো তখন তুমি হচ্ছে একজন পলিটিশিয়ান বা পলিটিক্সের ছাত্র, অথবা তুমি যখন একজন সোলজারের কথা শুনতেছো তখন তুমি একজন সোলজারের মতো ভান করে তার জিনিসগুলো শিখে নিচ্ছ। ব্যবসায়ীদের সাথে যখন থাকতেছো তখন, মানে আমাদের এই রাইটার যখন থাকতেছে তখন সে ব্যবসায়ীদের মতো হচ্ছে অবজার্ভ করতেছে সব কিছু। আবার যখন সে একজন আর্টিসানের মতো থাকতেছে, মানে শিল্পী কারিগর এদের মতো যখন, বা মিস্ত্রির মতো যখন থাকতেছে তখন সে যেন তাদের মতো করে সব কিছু শিখতেছে, উইদাউট অ্যাকচুয়ালি টেকিং পার্ট ইন দোজ রোলস প্র্যাকটিক্যালি। বলতেছে যে তাদের ওই রোলগুলোতে প্র্যাকটিক্যালি অংশগ্রহণ না করেও তিনি তাদের বিষয়ে অনেক কিছু শিখে ফেলতেছেন। I have a good understanding of how to be a husband or rather or a father in theory, but I can see mistakes in how others manage their economy, business and leisure activity better than those who are directly involved. বলা হচ্ছে যে আমি আমার একটা ভালো বোঝাপড়া ছিল, আমি অনেক কিছু ভালোভাবে বুঝতে পেরেছিলাম যে কিভাবে একটা ভালো হাজব্যান্ড হওয়া যায়, কিভাবে একটা ভালো বাবা হওয়া যায়, এটা থিওরি আমি খুব ভালো জানতাম। কিন্তু আমি আবার একটা জিনিস দেখেছি, ওই সমস্ত লোকগুলি অনেক মিস্টেক করে যারা আসলে সত্যিকার অর্থে ডিরেক্টলি কখনো ইকোনমির সাথে জড়িত হয়নি, বিজনেস করেনি বা লেজার অ্যাক্টিভিটিগুলো অত ভালোভাবে করতে পারে না, তাদের চাইতে যারা অ্যাকচুয়ালি ডিরেক্টলি ইনভলভ হয়েছে তাদের চাইতে। মানে এক কথায় এখানকার রাইটার নিজেই বলতেছেন যে হাজব্যান্ড কিভাবে হওয়া যায়, ফাদার কিভাবে হওয়া যায়, এটা আমি থিওরিটিক্যালি জানি কিন্তু প্র্যাকটিক্যালি জানি না। আমি এরকম অনেককেই দেখেছি যারা প্র্যাকটিক্যালি ইনভলভ হয়েছে এবং তারা যারা প্র্যাকটিক্যালি ইনভলভ হয়নি তাদের চেয়ে ভালো জানে। ইটস লাইক হাউ পিপুল ওয়াচিং এ গেম ক্যান স্পট প্লটস অর স্ট্র্যাটেজিস দ্যাট প্লেয়ার্স মাইট মিস। এটা অনেকটা এরকম যে একটা মানে মানুষ কিভাবে ওই সমস্ত স্পট প্লটগুলি ভালো জানে বা স্ট্র্যাটেজিগুলো ভালো জানে, ঠিক একজন প্লেয়ার যে জিনিসগুলোকে মিস করে। আমরা অনেক সময় খেলা দেখতে গেলে কি হয়, টিভিতে খেলা দেখতে গেলে আরে এইখানেই তো মেসি ফাঁকা ছিল, মেসিকে দিলেই তো গোলটা হয়ে যেত। কিন্তু ব্যাপারটা কি, তুমি যখন স্পটে খেলতে যাবা তখন দেখবা তোমার মাথায় ওটা কাজ করেনি ওই সময়টাতে। তুমি যখন খেলা দেখতেছো কোনো যেন কিছু ওপর থেকে তুমি টপ ভিউ করতেছো, তাই না, তুমি দেখতে পাচ্ছ যে কে ফাঁকা থাকতেছে, বাট যখন তুমি খেলতেছো নিজে তখন কিন্তু এটা তুমি কিন্তু আড়াআড়ি ভিউ করতেছো, যার জন্য তুমি ওটা সবসময়ের জন্য তোমার চোখে পড়বে না। আবার সবসময় তো একটা মনের মধ্যে আতঙ্ক থাকেই। তো এখানে ব্যাপারটা এরকম যে আমরা অন্যদের ভুলটা খুব ভালো ধরতে পারি, কিন্তু নিজেরা অত ভালো ধরতে পারি না নিজেদের ব্যাপারটা আর কি। আই নেভার স্ট্রংলি সাপোর্টেড অ্যানি সাইড, আমি কখনোই স্ট্রংলি কোনো সাইডকে সাপোর্ট করি না। আই অ্যাম ডিটারমাইন্ড টু স্টে নিউট্রাল বিটুইন দ্য হুইগস অ্যান্ড টরিস। এবং যখন রাজনৈতিক আলাপ আলোচনা হয় হুইগ এবং টরি দলের ব্যাপারে, মানে অনেকটা আমাদের দেশের আওয়ামী লীগ বিএনপির মতো ইংল্যান্ডের দুইটা দল আছে, এখনও আছে এই হুইগ অ্যান্ড টরি। তো বলা হচ্ছে এই দুইটা দলের মধ্যে যখন কথাবার্তা হতো দলের ব্যাপারে, আমি তখন যেহেতু আমি কোনো কথা বলতাম না, তাদের কথাগুলো শুনে আমি বোঝার চেষ্টা করতাম, সুতরাং আমি তখন নিউট্রাল থাকতাম, কোনো দলের পক্ষ নিতাম না। আনলেস আই অ্যাম ফোর্স টু টেক এ সাইড বিকজ অফ দেয়ার কনফ্লিক্ট, যদি না তাদের দ্বন্দ্বের কারণে আমাকে কোনো সাইড নিতে বাধ্য না হয়, যদি বাধ্য না হতে হয় তাহলে আমি কোনো সাইড নিতাম না। ইন শর্ট, আই হ্যাভ লিভড মাই লাইফ অ্যাজ এ bystander or observer and I intend to keep that role in this paper.
এবং বলতেছে বাস্তবে মানে ইন শর্ট সংক্ষেপে আমি আসলে আমার লাইফটা লিড করেছি সবসময় একজন পথিক হিসাবে, বাইস্ট্যান্ডার মানে একজন পথিক বা একজন পাসার ভাই হিসাবে বলতে পারো, পাসার ভাই, এবং একজন পর্যবেক্ষক হিসাবে যেন আমি আমার লাইফটাকে কাটিয়েছি। এবং আই ইন্টেন্ড টু কিপ, এবং আমি এখনও আশা করি যে এই পেপারটা লিখতে গিয়ে আমিও এই একটা নিউট্রাল রোল প্লে করতে সক্ষম হব, এবং আমি এটা আশা করি যে আমি এটা করতে পারবো। মানে তিনি তার বন্ধুদেরকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিবেন সেটার ব্যাপারে বলতেছে। আচ্ছা, আরো 3টে স্ট্যান্জা আছে, আমরা শেষ করার ট্রাই করি। এবার হচ্ছে এই অংশটুকু দেখো, বলতেছে যে I want the reader to know a little about my past and who I am. আমি আমি চাই যে আমার রিডাররা আমার সম্পর্কে খুব কম জানুক, অথবা আমার অতীত সম্পর্কে কম জানুক। This will show that I am not completely unqualified for the work I have taken on. এটা এই জন্য যে ওরা যাতে না জানতে পারে যে আমি যে কাজটা করতেছি এটার জন্য আসলে আমি কোয়ালিফাইড না, মানে একটা হীনমন্যতা থেকে এটা করেন তিনি। I will share more about my life and adventure in future papers when I find it necessary. বলতেছে যে আমি আমার জীবন এবং আমার অ্যাডভেঞ্চার সম্পর্কে ভবিষ্যতে আরও বলবো, আরও যে পরের যে পেপারগুলো পাবলিশ হবে তখন আমি বলবো যখনই এটা দরকার হবে। রাইট নাও আই রিয়েলাইজ দ্যাট আই হ্যাভ এক্সপেরিয়েন্সড অ্যান্ড লার্নড এ লট। বর্তমানে আমি উপলব্ধি করতে পারতেছি যে আমি অনেক কিছু অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি বা অনেক অভিজ্ঞতা সঞ্চার করেছি এবং আমি অনেক কিছু শিখেছি। অ্যান্ড আই রিগ্রেট নট স্পিকিং আপ মোর, এবং আমি খুব বেশি কথা না বলার জন্য আমি রিগ্রেট করি, আমি আক্ষেপ করি। সিন্স আই ডোন্ট হ্যাভ দ্য টাইম অর ডিজায়ার টু এক্সপ্রেস অল মাই থটস ভার্বালি, I have decided to write them down and publish them before I pass away. বলতেছে যে যেহেতু আমি পাবলিকলি সব কিছু অত ওইভাবে এক্সপ্রেস করি না, আমার চিন্তাভাবনাগুলি আমি মৌখিকভাবে এভাবে এক্সপ্রেস করি না বা করতেও চাই না, আমার সে টাইমও নাই, সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আমার রাইটিংয়ের মাধ্যমে আমি মরে যাওয়ার আগে আমি আমার না বলা কথাগুলো বা আমার পরিচিত জনদের ব্যাপারে আমি সেগুলোকে পাবলিশ করব এবং হচ্ছে সেগুলো লিখব। আচ্ছা, এরপর বলতেছে my friends have often told me that it's a shame to keep so many useful discoveries to myself. আমার বন্ধুরা অনেক সময় অনেকেই বলে যে আমি যে অনেক কিছু জানি, উপকারী কিছু নলেজ আমার ভেতরে আছে, এগুলোকে যদি আমি আমার ভেতরেই রেখে দিই, কোথাও যদি শেয়ার না করি, তাহলে এটা একটা শেম, এটা একটা লজ্জাজনক বিষয়। দ্যাটস ওয়াই আই প্ল্যান টু পাবলিশ এ শিট অফ থটস এভরি মর্নিং ফর দ্য বেনিফিট অফ আদার্স ইন মাই টাইম। সুতরাং আমি প্ল্যান করেছি যে আমি প্রতিদিন সকালে এই একটা করে শিট বা একটা করে পেপার পাবলিশ করব, যেখানে আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, আমার চিন্তাভাবনাগুলোকে শেয়ার করব, এবং যেটা পড়ে অন্যরা আমার সময়ে যারা রয়েছে সেই সমস্ত অন্য ব্যক্তিরা যাতে বেনিফিটেড হয়। ইফ মাই রাইটিং ক্যান এন্টারটেইন অর হেল্প দ্য পিপল ইন মাই কান্ট্রি, আই উইল ফিল স্যাটিসফাইড নোয়িং দ্যাট মাই লাইফ হ্যাড এ পারপাস। যদি আমার রাইটিং অন্যদেরকে আনন্দিত করে এবং আমার দেশের মানুষকে হেল্প করে, তাহলে আমি অনেক স্যাটিসফাইড হব এটা জেনে যে আমার লাইফেরও একটা উদ্দেশ্য ছিল। এবার এইটুকুর যে মিনিংটা সেটা হচ্ছে যে ইন দিস পেপার দেয়ার আর 3 ইম্পর্টেন্ট থিংস দ্যাট আই হ্যাভেন্ট টকড অ্যাবাউট ইট। বলা হচ্ছে যে এই পেপারে 3টা ইম্পর্টেন্ট জিনিস রয়েছে যেটার ব্যাপারে এখনো আমি বলিনি। I have good reasons for keeping them to myself, at least for now. বলা হচ্ছে সেগুলো মানে যেগুলো আমি বলিনি এখনো, সেগুলো আমি এরকম রিজন পেয়েছি যে এগুলো না বলে আমার ভেতরে রেখে দেওয়াই বেশি ভালো হবে, অন্তত এখনকার মতো। These 3 things are my name, my age and where I live. এবার বলতেছে যে এই 3টা জিনিস হচ্ছে আমার নাম, আমার বয়স এবং আমি কোথায় বসবাস করি। এই 3টা জিনিস আমার হচ্ছে
লুকায়িত রাখাই ভালো। আই ওয়ান্ট টু মেক মাই রিডার হ্যাপি অ্যান্ড স্যাটিসফাইড, আমি আমার রিডারকে সুখী এবং সন্তুষ্ট করতে চাই, বাট আই ক্যান শেয়ার দিস স্পেসিফিক ডিটেলস উইথ দ্য পাবলিক ইয়েট, কিন্তু আমি আমার এই স্পেসিফিক ডিটেলগুলো পাবলিক করতে চাই না। ইভেন দো আই নো দে কুড অ্যাড মোর ইন্টারেস্ট টু মাই রাইটিংস, আমি জানি যদিও যে তারা আমি যদি এগুলো শেয়ার করি তাহলে আমার রাইটিংয়ের ব্যাপারে আরও অনেক বেশি ইন্টারেস্টেড হবে। আই হ্যাভেন্ট ডিসাইডেড টু রিভিল দেম, কিন্তু তারপরেও আমি সিদ্ধান্ত নিয়েছি এগুলো আমি রিভিল করব না। ইফ আই ওয়ার টু শেয়ার দিস ডিটেলস আই উড লস দ্য প্রাইভেসি অ্যান্ড anonymity I have enjoyed for many years। দেখো এই যে আমি যে কথাগুলো বললাম এইগুলোই কিন্তু বলতেছে, যদি আমি শেয়ার করতাম, আমি যদি আমার সব কিছু শেয়ার করে ফেলি তাহলে আমার প্রাইভেসি নষ্ট হয়ে যাবে, বা আমার অ্যানোনিমিটি যেটা আমার ছদ্মবেশী ভাব যেটা যেটা আমি এনজয় করি অনেক বছর ধরে এনজয় করে আসতেছি সেটাও রিভিল হয়ে যাবে। আই উড বি রিকগনাইজড ইন পাবলিক অ্যান্ড পিপল উড অ্যাপ্রোচ মি উইথ গ্রিটিংস অ্যান্ড পোলাইটনেস। বলছে আমি যদি আমাকে মানে সব কিছু রিভিল করে দিই তাহলে আমাকে মানুষ পাবলিক প্লেসে সবাই রিকগনাইজ করতে পারবে, চিনতে পারবে, এবং তারা আমাকে অ্যাপ্রোচ করবে, গ্রিটিং করবে আমার সাথে, আমার এবং পোলাইটনেসের সাথে, এটা তিনি চাচ্ছেন না। However, I find this very uncomfortable because I don't like being talked to or stared at। বলতেছে যে তারপরেও বলতেছে আই ফাইন্ড দিস ভেরি আনকমফোর্টেবল, ওই যে বলতেছে আমি খুবই এটাকে আনকমফোর্টেবল মনে করি যে হচ্ছে যে মানুষ আমার সম্পর্কে কথা বলবে বা আমার দিকে তাকিয়ে থাকবে, আমাকে দেখবে, এটা আমি আনকমফোর্টেবল ফিল করি। ইটস দ্য মোস্ট ডিস্ট্রেসিং থিং ফর মি, এবং এইটা আমার জন্য খুবই একটা খারাপ লাগার বিষয়। দ্যাটস ওয়াই আই অলসো কিপ মাই অ্যাপিয়ারেন্স অ্যান্ড ক্লোথিং চয়েস অ্যাজ সিক্রেট, এই জন্য আমি আমার চেহারা এবং আমার যে জামা কাপড় সেগুলোকেও আমি হচ্ছে সিক্রেটে রাখি, গোপনভাবে রাখি। অলদো অ্যাজ আই কন্টিনিউ উইথ মাই ওয়ার্ক, বলতে যদিও আমি আমার কাজগুলোকে কন্টিনিউ করতেছি, আই মাইট এন্ড আপ রিভিলিং দেম ইভেনচুয়ালি, আমি হয়তো শেষ পর্যন্ত গিয়ে আমার নিজেকে রিভিল করতেও পারি ভবিষ্যতে, সেটা বলতেছে। আচ্ছা, এইটা আমাদের শেষ স্ট্যান্জা। দেখো বলতেছে যে আই টকড অ্যাবাউট মাই সেলফ ইন ডিটেইলস আর্লিয়ার, আমি আমার সম্পর্কে পূর্বে কিছুটা বলেছি যে আমি কেমন। ইন টুমোরোস নিউজ পেপার, আগামীকালের নিউজ পেপারে আই উইল টেল ইউ অ্যাবাউট দ্য জেন্টেলম্যান হু আর ইনভলভড উইথ মি ইন দিস প্রজেক্ট। বলতেছে এই প্রজেক্টে, এই স্পেকটাটর যে ম্যাগাজিন, এই ম্যাগাজিন পাবলিশের ব্যাপারে যারা যারা যে ইনভলভ রয়েছে আমার সাথে, আগামীকাল থেকে আমি তাদের সম্পর্কে লিখতে থাকবো। আজকে আমি আমার সম্পর্কে লিখলাম, আগামীকাল থেকে তাদের সম্পর্কে লিখতে থাকবো। অ্যাজ আই মেনশনড বিফোর, উই প্ল্যান অ্যান্ড অর্গানাইজ এভরিথিং ইম্পর্টেন্ট ইন এ ক্লাব। যেটা আমি আগেই বলেছি সেটা হচ্ছে যে আমরা এই পত্রিকার ব্যাপারে সব কিছু প্ল্যান করেছি, সব কিছু গোছগাছ করি আমাদের যে ক্লাব রয়েছে সেই ক্লাব থেকে। ইভেন দো মাই ফ্রেন্ডস ওয়ান্ট মি টু বি দ্য মেইন ফিগার, দোজ হু ওয়ান্ট টু কমিউনিকেট উইথ মি ক্যান সেন্ড দেয়ার লেটার্স টু দ্য স্পেকটাটর, কেয়ার অফ মিস্টার বার্কলে ইন লিটল ব্রিটেন। বলা হচ্ছে তারপরেও আমার ফ্রেন্ডরা চায় যে আমি যাতে করে মেইন ফিগার হয়ে থাকি, এবং যারা আমার সাথে কমিউনিকেট করতে চায় তারা আমাকে চিঠি লিখতে পারে। আমাকে দেখবে না, জানবে না, ঠিক আছে, কিন্তু আমাকে চিঠি তারা লিখতে পারবে। তারা লিখতে পারবে কীভাবে? টু দ্য স্পেকটাটর, এই অ্যাড্রেসে তারা লিখবে। যে স্পেকটাটর, এটা একটা অ্যাড্রেস আর কি। স্পেকটাটর, কেয়ার অফ হচ্ছে মিস্টার বার্কলে, লিটল ব্রিটেন, এটা লিখলে আমার কাছে চিঠি চলে আসবে, আমি চিঠিতে তাদেরকে অ্যান্সার দিতে পারবো। I must also tell you that although our club meets only on Tuesday and Thursday, we have set up a committee to review papers every night that can help in the public। বলতেছে আমায় অবশ্যই এটা বলতে চাই যে যদিও আমরা আমাদের ক্লাব যেটা রয়েছে, আমাদের যে কমিটি রয়েছে, সেটা আমরা শুধুমাত্র মঙ্গলবার এবং বৃহস্পতিবারে আমরা একত্রিত হই এবং দেখা সাক্ষাৎ করি, আলাপ আলোচনা করি, তারপরেও আমাদের একটা কমিটি রয়েছে, সেট আপ রয়েছে, যেটা এই নিউজ পেপারটাকে রিভিউ করে এবং প্রতি রাত্রিতে এটা নিয়ে হচ্ছে এটা তারা রিভিউ করে, এবং যেটা আসলে সত্যিকার অর্থে পাবলিককে হেল্প করে থাকে। আচ্ছা, তো এই হচ্ছে এই রাইটিংয়ের মেইন গল্প। আশা করি এখন তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আমরা এই জিনিসটা এরকমটা হতো আগে, সেটা হলো যে অনেকেই বুঝতে পারতো না, অনেকে কোশ্চেন করে। ইনফ্যাক্ট আজকে এবারে যারা পরীক্ষা দিয়েছিল, হ্যাঁ, তারাও কিন্তু কোশ্চেন করতেছিল যে এই স্পেকটাটরটা কে আসলে। তো এখানে স্পেকটাটর হচ্ছে একটা পত্রিকার নাম, আবার এই স্পেকটাটরের স্পোক্সম্যান যিনি হচ্ছে প্রধান লেখক, তিনি হচ্ছেন আমাদের এডিসন। তো এডিসন মূলত স্পেকটাটর বলতে তার নিজেকেই স্পেকটাটর হিসেবে তিনি বলতেছেন। তিনি হচ্ছে স্পেকটাটর, তিনি হচ্ছে ভিউয়ার, তিনি হচ্ছে সিয়ার, তিনি অবজারভার,
এবং অবজারভার হিসাবে তিনি অনেক কিছু অবজার্ভ করতেন একটা সময়ে। তিনি শুরুর দিকে কারোর সাথে কথা বলতেন না, শুধু তিনি পড়াশোনা করে গেছেন। শুরুতে তার মা স্বপ্ন দেখেছিল সে একদিন বড় হয়ে জাজ হবে, তার ছোটোবেলার আচার আচরণ ওইরকমই ছিল, আশেপাশের নেইবারহুড যারা ছিল তারা ওইটাই বিশ্বাস করতো। কিন্তু বড় হয়ে সে হয়েছে একজন রাইটার, এবং সে একটা পত্রিকা পাবলিশ করতেছে, স্পেক্টাটর। এবং হচ্ছে পরবর্তীতে সে এসে এই লেখালেখি করতেছে, এবং লেখালেখি করতে গিয়ে লেখালেখি করারও আগে সে যখন ইউনিভার্সিটি লাইফে ছিল, স্কুল লাইফে ছিল, সে খুব একটা কথাবার্তা বলতো না মানুষের সাথে। সে সবসময় পড়াশোনা করতো এবং পড়াশোনার জ্ঞান অর্জনের ভেতরেই সে সবসময় ছিল। বাট যখন পড়াশোনা শেষ হয়ে গেল, এবার সে প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জনের জন্য সে বাইরে বিভিন্ন জায়গায় বের হয়ে যেত, মানুষজনের গ্যাদারিংয়ের ভেতরে গিয়ে বসে থাকতো, শুধু সবার কথা শুনতো। আমরা অনেকটা এরকম, ধরো একটা স্টলে গিয়ে বসলে অনেক ধরনের কথাবার্তা শোনা যায়, এরকম তিনি বিভিন্ন রকমের ক্যাফে শপে এগুলো বা বিভিন্ন জায়গায় গিয়ে তিনি বসতেন এবং মানুষজনের কথা শুনতেন। তিনি সোলজারদের কথা শুনতেন, পলিটিশিয়ানদের কথা শুনতেন, তারপরে বিজনেসম্যানদের কথা শুনতেন, আরও অনেক মানে প্রফেশনের সাথে জড়িত এদের কথাবার্তা শুনতেন এবং তাদের সম্পর্কে জ্ঞান অর্জন করতেন। এবং তিনি বলতেন যে তার থিওরিটিক্যাল অনেক জ্ঞান হয়েছে, তিনি কীভাবে ভালো হাজব্যান্ড হওয়া যায়, কীভাবে ফাদার হওয়া যায়, এই জাতীয় বিষয়ে তিনি জ্ঞান অর্জন করেছেন। কিন্তু তিনি পাশাপাশি এটা বিশ্বাস করেন যে যারা আসলে থিওরিটিক্যাল জ্ঞান অর্জনের পাশাপাশি প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করেনি তারা আসলে পিছিয়ে রয়েছে। মানে যারা প্র্যাকটিক্যালি কোনো একটা স্পোর্টসে, মানে একটা স্পোর্টসের উদাহরণ দিচ্ছেন যে সমস্ত লোক প্র্যাকটিক্যালি খেলতেছে তারা বেশি বুঝবে সিচুয়েশনগুলো, যারা আসলে আমরা দেখতেছি তাদের চাইতে। আমাদের কাছে মনে হবে যে আরে বলটা তো ওকে পাস করলেই তো গোল দিতে পারতো, বাট আসলে ওই সিচুয়েশনটা তো এটা করা যায়নি। হ্যাঁ, এটা তিনি বলতেছেন। এবং ফাইনালি গিয়ে তিনি বলতেছেন যে আমি আসলে আমার এই নামধাম এগুলো বেশি প্রচার করতে চাই না, কারণ আমি এটাতে আনকমফোর্টেবল ফিল করি, এবং আমি হচ্ছে আমার নিজেকে লুকিয়েই রাখতে চাই, যতটুকু করেছি, হয়তো ভবিষ্যতে করতেও পারি রিভিল। আর আরেকটা বিষয়, আমি আজকের এই রাইটিংয়ের ভেতরে আমি আমার সম্পর্কে বললাম যতটুকু বলার, আমি আগামীকালকের পেপার থেকে আমি আমার এই স্পেক্টাটরের সাথে ইনভলভড যে টিম রয়েছে সেই টিমের প্রত্যেকটা মেম্বার সম্পর্কে আমি বলতে থাকবো, তাদের সম্পর্কে লিখতে থাকবো। এই হচ্ছে এই রাইটিংয়ের মূল বিষয়। এবার আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কিছু বলার থাকলে বলো, আমরা ক্লাসটা শেষ করে দেবো। আর তোমাদের এই পরীক্ষার খাতাটা আমি এরপরে দেখবো আর কি, রাতে। এরপরে ফার্স্ট ইয়ারের ক্লাস আছে, ফার্স্ট ইয়ারের ক্লাসের পরে আগামীকালকে ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা, কে কত মার্কস পেলা এটা পেয়ে যাবা। স্যার, আমাদের যেখান থেকে পরীক্ষা হলো ওটার 9 নম্বরে একটা কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ প্রাউড ম্যান অ্যান্ড এ লাভার। স্যার, এই কোশ্চেনটা একটু বুঝাই দিতেন। মানে অ্যানসারটা হচ্ছে এমন, দ্য অথর ড্রস কম্পারিজন বিটুইন এ প্রাউড ম্যান অ্যান্ড এ লাভার, হি সেজ দ্যাট এ লাভার ইজ মোর প্রাউড দ্যান এ লাভার। মানে স্যার এটা তো বুঝি না। আচ্ছা, ওইটা আমি বলবো। তুমি অ্যান্সারটা বললা কি, যে কি যেন বললা, লাস্টের লাইনটা কি বললা? হি সেজ দ্যাট এ লাভার ইজ মোর প্রাউড দ্যান এ লাভার। মানে এখানে ট্রু লাভার হবে, হ্যাঁ, আর একটা ফেক লাভার হবে, এরকমটা। আমরা যে অফ লাভের ভিতরে পড়েছি না, যে সত্যিকারের যে লাভার, প্ল্যাটনিক যে লাভার, সে অতটা প্রাউড হয় না, আর যে হচ্ছে ফাঁকিবাজ লাভার সে অনেক প্রাউড ফিল করে। হ্যাঁ, এরকম হয়তো বা। আমি ওটাতে দেখবো, প্রশ্ন দেখে ওগুলো আমি তো অ্যান্সার দিয়ে দেবো, আমি যদি দরকার হয় আমি নেক্সট ক্লাসে একটু বুঝিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। স্যার, কোয়েশ্চেনের মধ্যে তিনটার মতো মেবি কোয়েশ্চেন মানে অ্যান্সার পাওনি? নাই। আচ্ছা, ওইটা আমি বললাম না যে আমি একটু ঘুরিয়েও দিয়েছি, তো ওইটা আমি অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা তো করবোই। আমি দিয়ে দেবো আর কি, কালকেই দিয়ে দেবো ইনশাল্লাহ। আমিও এক্সাইটেড কখন খাতাগুলো দেখবো এই ব্যাপার নিয়ে। তো এখন এই যে ফার্স্ট ইয়ারের ক্লাস হবে, তো এই জন্য আজ আর দেখতে পারবো না, হয়তো কালকে দেখবো। তার শুধু 20 নাম্বারটা পাইনি। আচ্ছা, ওইটা দেখবো ইনশাল্লাহ, আমি সবগুলোই দিয়ে দেবো। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই, আমরা নেক্সট ক্লাসে আবার কথা বলবো। আল্লাহ হাফেজ। আসসালামু